প্রথম যৌবনে পা দিয়েছি, দাড়িতে ব্লেড ঘষতে আরম্ভ করেছি। সময় সুযোগ পেলে খবর রাখছি বলিউডের তারকাদের, মাঝে মাঝে ঢুঁ মারছি সিনেমা হলে। এই সময় আমার জীবনে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেল, যা শুনে আমার বাবা মা, বিশেষ করে আমার দাদারা খুব বিস্মিত হয়েছিল। আমাদের জীবনটা বাঁধা ধরা নিয়মে কখনোই কাটেনি। যখন সবাই পড়াশুনো করেছে, আমি তখন মাছ মারতে বেরিয়ে গেছি, কাকার সঙ্গে বন্দুক নিয়ে খরগোশ শিকার করেছি। এগুলো তো আমার জীবনের নিত্যদিনের চিত্তসঙ্গী। আমি যখন ম্যাট্রিক পাস করলাম, তখন সকলে হতবাক হলো। সেই সময় অনেকেই এপাশ ওপাশ করে ধপাস হয়েছিল। ফেলের হার যখন এত বেশি, তার মধ্যে কি করে যে উতরে গেলাম ভাবতেই অবাক লাগে। করবার পরে কি করব, শটান চলে গেলাম শহরের কলেজে। শহরের কলেজে গেলাম, মাথা গুজবো কোথায়, খাবো কি? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্যে একটি পাকা আস্তানার বন্দোবস্ত করে দিয়েছে সরকার, কলেজ হোস্টেল। সেখানেই আমার ব্যবস্থা হয়ে গেল। প্রথম দিন সুপার সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম। সুপার সাহেব ডক্টর লাহিড়ী, ভীষণ রাগী লোক, ব্রাহ্মণের ছেলে, গলায় পৈতে। কি যেন আমাকে দেখে একটু বিকৃত মুখে বলে উঠল, বাপ মা অশিক্ষিত, ছেলে পেলেকে শিক্ষিত করতে পাঠিয়েছে। বাবা, রং ঢং দেখে আর বাঁচি না। যাও যাও, প্রিফেক্টের সঙ্গে যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে। শুনেছিলাম এগুলো তার নিত্যদিনের কথা। আমার ব্যবস্থা হয়ে গেল হোস্টেলে। আমাদের অনেক বন্ধু জুটে গেছিল, তার মধ্যে একজন তপন কর। পরবর্তী জীবনেই শুনেছিলাম নকশালের গুলিতে ও মারা গেছে। তপন করকে নিয়েই আমাদের হোস্টেল জীবনে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। ওর 100 রকমের দুরন্তপানা আর দস্যিপানার গল্প আমাদেরকে ভরিয়ে রেখেছিল। তখন শীতকাল, রাত খুব গভীর নয়, মাত্র 9টা সাড়ে 9টা বাজে। আমরা সবাই মিলে গল্প করছি। শুরু হলো গল্পের রাজা ভূতের গল্প। কে ভূত দেখেছে, ভূত কেমন দেখতে, এই নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে। তপনকর বলে উঠল, কিরে, আমার নাম ছিল শিবু। কিরে শিবু, তুই আজকে এই রাত্রিবেলায় শ্মশানে যেতে পারবি? শ্মশানে যাওয়াটা আমার কোনো ব্যাপার নাকি? আমি নির্বিঘ্নে উত্তর দিলাম, হ্যাঁ পারবো, ইচ্ছে করলে তোকেও নিয়ে যেতে পারি। বাজি ধরছিস? হ্যাঁ, বাজি ধরলে ধর, আমার শ্মশান টশানে ভয় করে না, ভূত আমি মানি না। ওই তো কথাতেই আছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, করবে আমার কি? বললো, তুই বাজি ধরছিস? এই মধ্যরাতে তুই যেতে পারবি শ্মশানে? সবে মাত্র 10টা বাজে হবে হয়তো। মধ্যরাত কোথায়, নিশ্চয়ই পারি, যা তাহলে। আমি বহন বললাম, ঠিক আছে, একটা টর্চ লাগবে। একটা টর্চ নিয়ে গায়ে আলোয়ান জড়িয়ে সেই শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কেবল অ্যাডভেঞ্চারের নেশায় বেরিয়ে পড়েছিলাম শ্মশানের উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে হোস্টেলের অদূরে যে শ্মশান, সেখানে এসে পৌঁছালাম। ধুধু শ্মশান, মাঝে মাঝে দেখছি নিভন্ত চিতা। শ্মশানের আরেকটু দূরেই কবরস্থান, সেখানে জ্বলছে টিম টিম করে মোমের আলো। মনে হলো চিতাতেই সব শেষ, চিতাই যেন মানুষের মৃত্যুর শেষ আশ্রয়স্থল। আর এই মহাশ্মশান, যেখানে মানুষের পঞ্চভৌতিক শরীর মিলিয়ে যায় আগুনের হোম হুতাশনে। কবর দাও আর চিতায় পোড়াও, মরলে সবাই মাটি। দেখতে দেখতে কেমন যেন তন্ময়তা এসছিল আমার জীবনে। এই শেষ পরিণতির কথা চিন্তা করে মনের মধ্যে একটা দার্শনিক ভাব জাগছিল। আমি যে শ্মশানে এসেছি তার একটা স্মৃতিচিহ্ন অন্ততপক্ষে হোস্টেলের বন্ধুদের জন্য নিয়ে যেতে হবে। সেই স্মৃতিচিহ্ন স্বরূপ কী নেওয়া যায় ভাবছি। টর্চের আলো ফেলতেই দেখি একটি নরকঙ্কালের খুলি
তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি খুব সযত্নে সেই খুঁড়িটিকে একটি কাঠির মাথায় তুলে নিলাম। তারপর শটাং হোস্টেলের দিকে রওনা। 1 পা 2 পা করে পৌঁছে গেছি হোস্টেলে। তপনকর আমাকে শ্মশানে পাঠাবার জন্যে খুব পীড়াপিড়ি করেছিল। সেই তপনকর গিয়ে সুপারের কাছে নালিশ করেছে। জানেন তো স্যার, শিবু, ওই যে শিবু সায়েন্স নিয়ে পড়ে, যে সরস্বতী পুজোর দিন ডিম খেয়ে অঞ্জলি দেয়, যে ভূত ভগবান পিশাচ কিচ্ছু মানে না, সে জানেন বন্ধুদের সঙ্গে বাজি ধরে আজকে শ্মশানে গেছে। তপনকরের সঙ্গেই তো বাজি। ডাক্তার লাহিড়ীর মুখ বিকৃত হয়ে উঠেছিল। তিনি চিরপরিচিত সুরে বলে উঠেছিলেন, বাপ মা অশিক্ষিত ছেলেপেলেকে শিক্ষিত করতে পাঠিয়েছে ম্লেচ্ছর দল, কিচ্ছু হবে না তোদের। যাও ওকে নিয়ে এসো, যাও। একটা কিছু হয়ে গেলে তার দায় কি ও নেবে? কে নেবে তার দায়? যাও যাও, ওকে নিয়ে এসো। আর তোমাদের নিয়ে পারি না বাবু, রাস্টিকেট করে দেবো। যখন ফিরে আসছি তখন দেখি হোস্টেলের গেটের সামনে ছেলেপেলের দল ভিড় করে দাঁড়িয়ে আছে। ছেলেপেলেরা আমাকে দেখেই যেন তারা আনন্দে আত্মহারা, তাদের যেন বুকে জল এসেছে। বলল, শিবু তুই ফিরে এসছিস? সুরজিৎ নামে একটি ছেলে, ও আর্টসে পড়ে। শিবু তুই বেঁচে আছিস? এটা বলেই সে যেন অবাক হয়ে গিয়েছিল। তারপর আমার সাক্ষাৎ হলো ডক্টর লাহিড়ীর সঙ্গে। ডক্টর লাহিড়ী বললেন, তোমাদেরকে নিয়ে আর পারা গেল না। সাহস ভালো, দুঃসাহস ভালো নয়। যাও ওই নরকপালটাকে ফেলে দিয়ে আসো। তারপর হোস্টেলে আমাকে নিয়ে সে কি আনন্দ, সে কি গল্প, সবার মুখে মুখে আমার সাহসের প্রশংসা। সকলেই আমার প্রশংসায় পঞ্চমুখ। আসলে কি বলুন তো, আমাদের দুরন্তপাড়ার জীবনে শ্মশান, কবরস্থান, মাঠ ঘাট এমনভাবে জড়িয়ে আছে, তাদেরকে বাদ দিলে জীবনটাই বিচ্ছিন্ন হয়ে যায় মূল স্রোতধারার থেকে। তারপরেই আমাদের কলেজের ফিজিক্সের প্রফেসর আমাকে ডেকে বলেছিল, তোমার সাহস আছে, তারিফ করি, তবে হোস্টেলের নিয়মকানুন মেনে চলাটাই শ্রেয় বলে তিনি আলতো করে আমার মাথায় একটা চড় মেরেছিলেন। এরপর তপনকরের পালা। তপনকর হেরে গেছে বাজিতে। তার মুখ চুন, মুখ ভার। সে আমাদেরকে নিয়ে গেল কেতাদুরস্থ একটি হোটেলে। সে বড়লোকের ছেলে, পয়সার অভাব কি। সেখানে বসে খাওয়ালো কচুরি, সিঙাড়া, চপ। ওই অর্ডার দিয়েছিল, সঙ্গে ছিল গরম চা। আজ এত বছর পরে ফেলে আসা যৌবনের এই কথাগুলো ভাবতেই কেমন রোমাঞ্চ লাগছে। হায় রে, আর কি ফিরে পাবো সেই দিন। এখানেই আমার গল্পের নোটে গাছ মুড়িয়ে গেছে। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো একদিন।